আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে F7 যুদ্ধবিমান, যেটা মিগ 21 এর চাইনিজ ভার্সন। আম, এই ভিডিও বা এই যুদ্ধবিমান সম্পর্কিত বিষয় নিয়ে ভিডিও করার পিছনে অবশ্যই মাইলস্টোন ট্র্যাজেডিটা অনেক বেশি কাজ করেছে। আম, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেই দুর্ঘটনা, এই দুর্ঘটনার সাথে সম্পর্কিত বাংলাদেশের একটি F7 সিরিজের যুদ্ধবিমান। আচ্ছা, এই যুদ্ধবিমান কি এবং কেন এই যুদ্ধবিমান এত দুর্ঘটনাপ্রবল হচ্ছে, সেই বিষয়ে বেশ কয়েকদিন ধরে আমি আহ, নিজে একটু পড়াশোনা করতেছিলাম। আম, সেই পড়াশোনা করার থেকে মনে হইল যে এটা আমার দর্শকদের সাথে একটু শেয়ার করা উচিত। F7 যুদ্ধবিমান মূলত রাশিয়ার তৃতীয় বিশ্বযুদ্ধের সময়ের মিগ 21 যুদ্ধবিমানের একটা লাইসেন্স ভার্সন, যেইটা চীন 1962 সালে রাশিয়ার সাথে একটা দ্বিপাক্ষীয় চুক্তির মাধ্যমে এই যুদ্ধবিমান তৈরি করার লাইসেন্স অর্জন করে। এই যুদ্ধবিমান পৃথিবীতে বিভিন্ন দেশ ব্যবহার করছে। 1962 সালে সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া এবং চীনের মাধ্যমে দ্বিপাক্ষীয় চুক্তির মাধ্যমে যেই লাইসেন্স, এই যুদ্ধবিমান F7 যুদ্ধবিমানের যে লাইসেন্সটা চীন অর্জন করে, এটা প্রথম উৎপাদন শুরু হয় 1964 সাল থেকে এবং 2013 সাল পর্যন্ত এর উৎপাদন চলমান অবস্থায় থাকে। এই বিমানের সর্বশেষ ক্রেতা হচ্ছে আমাদের জন্মভূমি বাংলাদেশ। এখন আসি এই যুদ্ধবিমানের নামকরণ নিয়ে। নামকরণের দিক থেকে এই যুদ্ধবিমান চীনে J7 নামে পরিচিত। চীনের বাইরে কিছু দেশ ইনক্লুডিং বাংলাদেশে F7 নামে পরিচিত এবং অন্যান্য দেশে J7 বা F7 এই দুই নামেই পরিচিত। J7 বা F7, এই প্লেনটি J7 বা F7 বর্তমানে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের সার্ভিসে রয়েছে। F7 বা J7 এর সব থেকে বড় ক্রেতা যে দেশ বা সার্ভিসের সব থেকে বেশি যে দেশের সার্ভিসে আছে সেটা হচ্ছে পাকিস্তান। এছাড়াও জিম্বাবুয়ে, তানজানিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ আরো বেশ কয়েকটি দেশ এই F7 এর সার্ভিস হোল্ডার। আচ্ছা, বলে রাখা ভালো, F7 এর সর্বশেষ যে সংস্করণ, এই সংস্করণের সর্বশেষ ক্রেতা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের ক্রয়ের পরে F7 ম্যানুফ্যাকচারই বন্ধ হয়ে যায়। চীন 2017 সাল থেকে 2 বছর আগ পর্যন্ত এই F7 এর রিপ্লেসমেন্ট হিসাবে চীনের সর্বাধুনিক যুদ্ধবিমান J10, যেটা তারা নিজেরাই স্বয়ংসম্পূর্ণভাবে উৎপাদন করে, এই যুদ্ধবিমানটা বাংলাদেশকে অফার করা হয়েছিল বা করেছিল। কিন্তু অন্যান্য আন্তর্জাতিক প্রেশার বা বাংলাদেশের ভূ রাজনৈতিক কৌশল বা অন্য যে কোনো কারণেই হোক, বাংলাদেশ সরকার ওই উদ্যোগে যাইতে পারে নাই, পৌঁছাইতে পারে নাই, অথবা ওই সদিচ্ছাটা তারা গ্রহণ করে নাই। আসি F7 এর বৈশিষ্ট্যগত দিক থেকে। বৈশিষ্ট্যগত দিক থেকে F7 কতটা উন্নত, এই বিষয়ে কিছুটা আলোচনা আমাদের করতে হবে বা আমরা করব। প্রথমেই F7 এর প্রস্তুতকারক দেশ সম্পর্কে আমরা জেনেছিলাম চায়না। এর পরবর্তীতে F7 প্রথম উড্ডয়ন করে কত সালে? বলে রাখা ভালো, 1962 সালে, আগেই আমরা বলেছি, চুক্তির রাশিয়া এবং চীনের মাধ্যমে যে যৌথ সামরিক চুক্তি হয়, সেই চুক্তির অধীনে চীন তাদের মিগ 21 এর লাইসেন্স ভার্সন হিসাবে F7 এর তৈরি করার যে লাইসেন্সটা পায়, সেটা প্রথম তৈরি শুরু করে 1964 সালে, যদিও F7 প্রথম উড্ডয়ন করে 1966 সালে। F7 এর দৈর্ঘ্য 14.885 মিটার,
আবার বলি, 14.885 মিটার উচ্চতা, 4.10 মিটার। খালি অবস্থায় F7 এর ওজন 5292 কেজি। লোডেড অবস্থায় F7 এর ওজন 7540 কেজি, মানে 7540 কেজি। শক্তির উৎস, লিয়াং ওপেন 13 এফ টার্বোজেট। আচ্ছা, গতি বলা হয় F7 তৃতীয় প্রজন্মের যুদ্ধবিমানও যদিও হয়, তারপরেও সবচেয়ে থেকে দ্রুত গতির জন্য F7 এর ব্যবহারকারী দেশের ভিতরে এর আকৃষ্টতা অনেক বেশি ছিল। F7 সাধারণত 2.2 মাক গতিতে উড্ডয়ন করতে পারে, বা এর গতি 2175 কিলোমিটার পার ঘন্টা, যেটা F7 কে এক অনন্য বৈশিষ্ট্য প্রদান করে। যুদ্ধ অবস্থায় F7 এর পাল্লা 875 কিলোমিটার। যদিও পাল্লার পরিমাণ খুব কম, যার কারণে F7 কে বৃহৎ আকারের যুদ্ধে ব্যবহার করা সম্ভব না হলেও ছোট ছোট যুদ্ধে খুবই কার্যকর, যা অতীতেও চাইনিজ যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী F7 এর কার্যকারিতা আমাদেরকে উপলব্ধি করিয়েছে। F7 যুদ্ধ বিমানের সাথে কি কি ইনস্ট্রুমেন্ট বা যুদ্ধাস্ত্র রয়েছে সে সম্পর্কে একটু আলোচনা করা দরকার। F7 যুদ্ধ বিমানের সাথে মূলত দুইটি টাইপ 30 মিলিমিটার কামান রয়েছে, সাথে আছে PL2, PL5, PL7, PL8 এবং PL9 এর মতন মিসাইল, LS6, PGB এবং রকেট সিস্টেম, যা F7 কে যুদ্ধ উপযোগী করে তুলেছে এবং অতিমাত্রায় এর বৈশিষ্ট্যগত দিক থেকে এর উন্নয়ন ঘটিয়েছে। 2013 সালেই এর সর্বশেষ যে উৎপাদন, সেই উৎপাদন শেষ করেছে চীন। এরপর থেকে আর কোনো উৎপাদনে যায়নি। অলরেডি মিশর এবং আলবেনিয়া এই মডেলের যুদ্ধ বিমানকে অবসরে পাঠিয়ে দিয়েছে, কিন্তু বাংলাদেশ এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। ভারত MiG-21 এর তাদের যে বহর ছিল, গত 2-1 দিন আগেই সেই বহরকে অবসরে পাঠিয়ে দেওয়ার ঘোষণা অলরেডি করে ফেলেছে। ভারতের কাছে যে MiG-21 ছিল সেটা রাশিয়ার, এবং বাংলাদেশের কাছে যে F7 এটা হচ্ছে চাইনিজ কপি MiG-21 এর। পৃথিবীর বিভিন্ন দেশে F7 ব্যবহৃত হওয়ার পরেও এর দুর্ঘটনার হার কখনোই কম ছিল না, বরঞ্চ ডে বাই ডে এর দুর্ঘটনার হার বাড়তেছিলই। বাংলাদেশে এ পর্যন্ত মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে এর আগে 2টা দুর্ঘটনা এবং মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনাদের 3টা ঘটনা আমাদের সামনে আসে। সারা পৃথিবীতে এর দুর্ঘটনার প্রবণতা বা দুর্ঘটনার হার অন্যান্য বিমানের থেকে অনেক বেশি। চীনে একটা দুর্ঘটনা ঘটেছিল F7 এর, একটা বিল্ডিং এর সাথে F7 এর আঘাত হানে F7 যে নিয়ন্ত্রণ হারিয়ে, এবং সেখানে একজন মানুষ মারা যায়। এবং এই ঘটনার পরেই মূলত চীন F7 এর প্রজেক্ট থেকে নিজেদেরকে গুটিয়ে নেয়, বা এই বিমানকে তাদের সেনাবাহিনীর বা তাদের দেশ থেকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে নেয়। F7 এর যতগুলো দুর্ঘটনা, এর ভিতরে কিছু দুর্ঘটনা উল্লেখযোগ্য। বাংলাদেশে 2008 সালের এপ্রিলে টাঙ্গাইলের ঘাটাইলের পাহাড়িয়া গ্রামে পাইলট সহ বিধ্বস্ত হয় একটি F7 যুদ্ধ বিমান। এতে নিহত হন স্কোয়াড্রন লিডার মোরশেদ হাসান। ধারণা করা হয় কারিগরি ত্রুটির কারণেই এই বিমানটা তখন বিধ্বস্ত হয়। 2015 সালে F7 এর আর একটি বিমান দুর্ঘটনার সম্মুখীন হয় এবং বঙ্গোপসাগরের প্রায় 6 নটিক্যাল মাইল দূরে এই দুর্ঘটনা সংঘটিত হয়। এই বিমানটি জহিরুল হক ঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং বিধ্বস্ত হওয়ার পরে বিমানের পাইলট নিখোঁজ হন। পাইলটের নাম ছিল তাহমিদ হাসান রুমান। বাংলাদেশে শুধু F7 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে কারিগরি ত্রুটির কারণে, বিষয়টা এমন না। বার্তা সংস্থা আনাদলের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানেও 2015 সালের নভেম্বরে
2020 সালের জানুয়ারিতে এই F-7 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। কারণ একই, কারিগরি ত্রুটি। এমনকি ইরানের ব্যবহৃত F-7 যুদ্ধবিমানও কারিগরি ত্রুটির জনিত কারণে বিধ্বস্তের সম্মুখীন হয়। 2022 সালের 24শে মে ইস্পাহান শহরে এই F-7 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে 2 জন পাইলট নিহত হওয়ার সংবাদ জানা যায়। সর্বশেষ বাংলাদেশে 2025-এর 21শে জুলাই উত্তরায় প্রশিক্ষণ চলাকালীন সময়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি বিল্ডিংয়ের সাথে F-7 একটি যুদ্ধবিমান কারিগরি ত্রুটিজনিত কারণেই আঘাত হানে এবং সেখানে সর্বশেষ বাংলাদেশে 2025 সালের 21শে জুলাই, এই 2-3 দিন আগে ঘটনা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটা বিল্ডিংয়ের সাথে বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত একটি F-7 যুদ্ধবিমান এর ক্র্যাশ ল্যান্ডিং হয়। সেখানে এখন পর্যন্ত, আজকের এই ভিডিও যখন বানাচ্ছি তখন পর্যন্ত, মানে এখনকার নিউজ পর্যন্ত 31 জন মানুষ মারা গিয়েছে। মৃত সংখ্যা বাড়তে পারে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানাইছে। বিভিন্ন হাসপাতাল থেকে আমরা জানতে পেরেছি অনেক আহত হয়েছে, প্রায় 100 বা তার উপরে। এদের চিকিৎসা চলছে। আপনাদের সবার কাছে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে দোয়া চাই। যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। যারা ইতিমধ্যেই নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এই বলে আমার ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।